আমার নাম আমির উদ্দিন মোহাম্মদ ফয়েজ। আমি আবুতোহা আদনান ভাইয়ের সাথে গুমের শিকার হয়েছিলাম এবং আমার সাথে আরও দুইজন ভাই ছিল সফরসঙ্গী হিসেবে। তারা আমাদের সাথে একসাথে গুম হয়েছিল সেই কুখ্যাত আয়নাঘরে। প্রথমে আদনান ভাই, আমি ছিলাম আমার শ্বশুর বাসায়। তো আদনান ভাই আমাকে বললো যে ভাই আমাকে আমার একটা প্রোগ্রাম আছে বগুড়ার দিকে, বগুড়ার থেকে একটু ভেতরে, তো তুমি কি যেতে পারবা কি না? তো আমার সাথে আসলে আদনান ভাইয়ের সাথে আগে থেকেই একটা ভালো সুসম্পর্ক ছিল। তো এবং উনি দিনের খেদমত করতো, দিনের কাজ করতো, মানুষকে ওয়াজ নসিহত এগুলো করতো। তো সেই হিসাবে আমি যেতাম, তার সাথে যেতাম। তারপরে আমি আমার শ্বশুর বাসা থেকে আসলাম, এসে দুপুরে খাওয়া দাওয়া করে বাসা থেকে আমার গাড়িটা নিয়ে বের হলাম। আদনান ভাই তার শ্বশুর বাসায় ছিল, প্রথম স্ত্রী, যেটা হচ্ছে আমাদের রংপুরের ভিতরেই। তো সেখানে যখন আমি গেলাম, তখন আমার গাড়িটাকে ঘোরায়, মানে পার্কিং করবো যেন যেতে আবার সুবিধা হয়, যেহেতু উনি যাবে বগুড়ার দিকে। তখন আমি গাড়িটা ঘুরাই রাখার পরে যখন আমি গাড়িটা পার্কিং করতেছিলাম, একটা গলি ছিল মাস্টারপাড়ার ভিতরে, মাস্টারপাড়াতে যে গলিটা, তখন আমি লক্ষ্য করলাম যে দুইটা মানুষ একটা বাইক রেখে একটা বেঞ্চের মধ্যে বসে আছে, মাস্ক পরে, মুখের মধ্যে মাস্ক পরে বসে আছে। তখন আমার কাছে বিষয়টা কিছু একটা খটকা লাগলো। তারপরে আমি সেদিন আবার আমার একটা সানগ্লাস ছিল কালো রঙের, যেটা পরলে চোখ দেখা যায় না। তখন আমি ওই সানগ্লাসটা আমার চোখে দেওয়ার পরে চোখে দিই, কারণ হচ্ছে সেজন্য আমি তাকে ফলো করতে পারি, সেজন্য আমার বুঝতে না পারে যে আমি তাকে ফলো করতেছি বা তাকে দেখতেছি যে সে কী করতেছে। তো আমি একটু পরে দেখলাম যে আরেকজন মানুষ, সে এসে উঁকি মেরে ওই গলিটাতে তাকায়, মানে আমাকে দেখলো, গাড়িটা দেখলো। এরপরে আদনান ভাই আমাকে ফোন দিল, বের হলো। তখন আমি গাড়িটা নিয়ে বের হয়ে তাকে তুললাম। তো আদনান ভাই বের হওয়ার সময় তার তখন একটাই মেয়ে ছিল, বাচ্চা ছিল, মেয়ে 3-4 বছর, 3-3.5 বছরের মতো বয়স হবে। সে মেয়েকে কোলে করে নিয়ে বের হলো এবং আমার গাড়িতে বসলো। এরপরে আমি গাড়িটা রওনা করলাম। তো আমি তো যেহেতু বুঝতে পারছিলাম যে হয়তোবা তাকে কোনো গোয়েন্দা সংস্থার লোক ফলো করতেছে বা তার জন্য তাক করে বসে আছে, তখন আমি তাকে বিষয়টা বললাম যে ভাই, মজা করে বললাম যে ভাই দেখেন, আপনার ফ্যান ফলোয়াররা তো আপনার বাসা পর্যন্ত চলে আসে। তখন উনি আমাকে বললো যে আসলে আমার ফ্যান ফলোয়াররা ভাই, আমার বিপদ হলে বা বিপদের সময় তারা যে আমার কি উপকারটা করবে, আমি তো আল্লাহ ভালো জানে একমাত্র। তা আমি বললাম ভাই, ওই ফ্যান ফলোয়ার না, আপনার আসল ফ্যান ফলোয়ার। তুমি আমাকে বললো যে কোন ফ্যান ফলোয়ার, আসল ফ্যান বুঝলাম না। তো ওনাকে বললাম যে ভাই, আসলে গোয়েন্দা সংস্থার লোক হয়তো বা আপনাকে ফলো করতেছে আপনাকে। তো ভাই আসলে টেনশনে পড়ে গেল, আর আমাকে বললো যে আমাকে এরকম কিছু ভাই ব্রাদার আমাকে বলছে যে আরও অন্যান্য প্রোগ্রামেও আমাকে নাকি ফলো করা হচ্ছে। তো বিষয়টা, তুমি একটা কাজ করো, তুমি রংপুর শহরের মধ্যে গাড়িটাকে একটু ঘোরাও। তো আমি এইভাবে আগাতে লাগলাম। রংপুর 4তলা মোড় থেকে শাপলা চত্বর গেলাম। শাপলা চত্বরের দিকে যাচ্ছি এবং আমার পিছনে লুকিং গ্লাসটা ফলো করতেছি। দেখি তারা দুইজনই একটা বাইকে বসে আমাদের পিছু নিচ্ছে, আসতেছে। তো ভাইকে বললাম বিষয়টা। তারপরে আবার কিছুক্ষণ এভাবে যেতে যেতে উনি আমাকে বললো, তুমি একটা কাজ করো, করিমে মাদ্রাসা, রংপুরে যে সবচেয়ে বড় মাদ্রাসাটা আছে জুম্মাপাড়ায়, করিমে মাদ্রাসা, সেই মাদ্রাসার সামনে যাও। সেখানে গেলাম। যাওয়ার পরে ভাই ওখানে একটা টেইলারের মধ্যে ঢুকলো। সেখান থেকে ওনার হয়তো বা বাসার জন্য কোনো কাপড় টাপড় সেলাই করতে দিয়েছিল, তো ওগুলো বের করে নিয়ে আবার গাড়িতে ঢুকলো। তখন আমি আসলে ফলো করতেছিলাম ওই লোকটা কোথায়। তখন ওই লোক বা ওই দুইজন আমাদেরকে ক্রস করে সামনে একটু
দূরে 50 মিটার বা 50-100 মিটার দূরে গিয়ে একটা পানের দোকানে বা চায়ের দোকানে গিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পরে ওইখান থেকে উঁকি মেরে দেখতেছে। পরে ভাই যখন গাড়িতে উঠলো, গাড়িটা ঘুরায়, তো উনি বললো ওনার নানি বাসার সামনে, এর অর্থাৎ আপনার পায়রা চত্বর, রংপুর যে পায়রা চত্বরটা আছে, পায়রা চত্বর থেকে 100 মিটার দূরেই ওনার হচ্ছে নানি বাসা, সালাফিয়া, রংপুর সেন্ট্রাল মসজিদ সালাফিয়া মসজিদের অপোজিটেই। তো সেখানে গেলাম। যাওয়ার পরে ভাই তার মেয়েকে বললো যে আমি তাকে রেখে আসতেছি, রেখে আসলো বাসায়, এবং ভাই ভয়ে ভীতও ছিল। রেখে আসার পরে আমাকে বললো যে আমি তো আসলে ওই প্রোগ্রামটা ক্যান্সেল করবো, ওইটাতে যাবো না। তারা আসলে ভয়ে সে আতঙ্কিত হয়ে গেছে, তো সে যাবে না। তো তুমি একটা কাজ করো, তুমি কি আমাকে ঢাকায় নিয়ে যেতে পারবা, মানে যেখানে তার দ্বিতীয় স্ত্রী থাকেন। তো আমি আসলে এই বিষয়টার জন্য ওই সময় প্রিপেয়ার ছিলাম না। তো আমি বললাম যে ভাই, উনি বললেন না চলো, সমস্যা নাই। আমি বললাম ঠিক আছে, আমি গেলাম। কারণ হচ্ছে আমার এক দিনী ভাই, তাকে ভালোবাসি এবং সে ওস্তাদ। তার কাছে আমি অল্প কিছুদিন আল কোরআন লার্নিং সেটা যখন তার ছিল, তখন তার কাছে আমি কোরআন বুঝে পড়ার জন্য একটা 6 মাসের কোর্স ছিল, আমি 4 মাস কোর্স করছি, তারপরে আর শেষ করতে পারিনি ব্যস্ততার কারণে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে। পরবর্তীতে যাই হোক, তাকে আমি খুব সম্মান করি, রেসপেক্ট করি, সেই জন্য তাকে আমি বললাম ঠিক আছে ভাই, তবে আমাকে একটু বাসায় গিয়ে আমার কাপড় চোপড় নেই। তো উনি আর আমাকে কোনো সময় দেয় নাই। উনি বললো যে ভাই না, দাঁড়ানো যাবে না, তুমি একটু কাইন্ডলি ট্রেনে চলো। তো যাওয়ার সময় রাস্তাতে উনি এক ভাই আছে, দিনী ভাই, সফির সঙ্গে যাকে নেওয়া হয়েছিল, তো ওনার নাম হচ্ছে মুহিত ভাই। মুহিত ভাইকে নেওয়া হলো মিঠাপুকুর থেকে। তারপরে আবার আমরা চলে গেলাম হচ্ছে বগুড়ার আগে মোকামতলায়, ওখান থেকে আরেক ভাইকে নিলাম, তার নাম হচ্ছে ফিরোজ ভাই। এদের সাথে আমার আগে থেকে ওইরকম কোনো পরিচয় ছিল না, কখনোই আমি তাদেরকে দেখি নাই। তো মুহিত ভাই নাকি আমাকে চিনত। যাই হোক, পরে আমরা গেলাম এবং আদনান ভাই আমাকে বললো যে ভাই একটু খেয়াল করি কেউ আছে কি না। তো আমি দেখলাম যে না, কোনো কিছু মনে হচ্ছে না যেরকম ফলো, বা আমি ভুলে গেলাম, আমরা একটু রিল্যাক্সভাবেই যাওয়া শুরু করলাম। পরে আমরা গিয়ে বগুড়া পার হয়ে শেরপুরে আমরা থামলাম। রাত 8টা, সাড়ে 8টা হয়তো বা হবে, বা 9টার দিকে, 9টা সাড়ে 9টা হবে সম্ভবত। তার মধ্যে আমরা রাস্তায় একবার এশার নামাজটা পড়ছি, নামাজ কালাম আমরা পড়ছি রাস্তায় বিভিন্ন জায়গায়। তারপরে চলে গেলাম, ওখানে খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আবার। তো ঢাকার উদ্দেশ্যে যখন রওনা দিলাম, মোটামুটি পৌঁছে যাই, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমি 2-1 বার এর আগে ভাইয়ের সাথে গিয়েছিলাম ওখানে, সে কারণে আমি রাস্তাটা পুরোপুরি আমার মনে ছিল না। আর রাতের বেলা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইও ঘুমাইছিল, ঘুম থেকে উঠে সে হয়তোবা রাস্তাটা বুঝতে পারেনি। তো আমি কী করলাম, গুগল ম্যাপে রাস্তাটা বের করলাম। বের করে আমি পার্কিং দিয়ে রাখছিলাম। এর আগে যখন গেছিলাম তখন আমি যেহেতু রাস্তাটা চিনতাম না, ওই জায়গাটার পার্কিং দিয়ে রাখছিলাম, মানে আমার ম্যাপে লোকেশনে পার্কিংয়ে দিয়ে রাখছিলাম। পরবর্তীতে আমি ভাই ফোন করে সম্ভবত ওনার ওয়াইফকে লোকেশনটা পাঠিয়ে দেয়, কথা বলে, অথবা 10-15-20 মিনিটের রাস্তা ছিল, এবং আমরা চলে যাই। গিয়ে তার মাদ্রাসার সামনে গাড়িটা পার্ক করে আমাদের 4 জনের মধ্যে যে আরও 2জন ভাই ছিল, তারা নেমে যায়, আর আমিও নামলাম। গাড়ি থেকে নামার পরে মোবাইলটা বন্ধ করে পকেটে ঢুকাইছি। আর আদনান ভাই গাড়ির ভিতরে বসে উনি দোয়া করতেছিল, হাত তুলে দোয়া করতেছিল। হয়তো উনি বিপদের আভাসটা উনি পাইছিল আগে থেকেই, বুঝতে পারছিল। তো এরপরে ওই যেখানে গাড়িটা পার্ক করছি সেখানে আমরা যখন যাইতাম এর আগে, ভোরবেলা গেছি বা রাতে গেছি, তখন ওই জায়গায় একজন মুরব্বী মানুষ থাকতো, উনি নাইট গার্ডের কাজ করতো। তার হাতে একটা লাঠি থাকতো, সম্ভবত টর্চ লাইটও থাকতো। আর উনি আসতো, এসে আমাদেরকে দেখে চলে যেত। ওনাকে বলতাম একটু চাচা খেয়াল করেন বা রাখেন, দেখিয়ে রাখেন।
তো সেই দিন কিন্তু কোনো লোক দেখতে পারে নাই, কোনো নাইট গার্ড বা কেউ ছিল না। আর গাড়ি থেকে যখন আমি নেমে মোবাইলটা পকেটে রেখে যখন নামার পরে দেখি হঠাৎ করে একটা লোক আসলো, তার মুখে মাস্ক, আমার হাতটা ধরে বললো, আপনারা কি রংপুর থেকে আসছেন? আমি বললাম যে জি। এখন এত রাতে একটা জায়গায়, যখন ফাঁকা জায়গার মধ্যে বা সেখানে কোনো মানুষজন কিচ্ছু ছিল না, বলার সাথে সাথেই যেমন আপনারা দেখেন না সিআইডি মধ্যে দেখেন যে গাড়িগুলো কীভাবে আসে, মানে দুর্নীতিবাজ বা কোনো খারাপ মানুষ যখন কোনো কিছু করে তখন ধামাধাম দুইটা গাড়ি চলে আসে, সেইভাবেই একদম ঠিক সিনেমাটিকভাবে সিনেমার মতো করেই দ্রুত, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ওই লোকটা হাত দেওয়ার সাথেই কয়েক সেকেন্ডের ভিতরে দুইটা গাড়ি হাজির হয়ে যায়। সম্ভবত কালো রঙের বা পাজেরো টাইপের গাড়ি ছিল, পাজেরো। পিছন থেকেও একটা গেট খুলতো, চারটা গেট, মোট 5টা গেট ছিল। তো তারা আমাদেরকে ধরে হাত ধরে নিয়ে যায়, গাড়ির মধ্যে বসায় দেয়। গাড়ির মধ্যে আরও লোক ছিল, 4-5 জন করে প্রতিটা গাড়িতে লোক ছিল। তো মাঝে বসা দেয় আমাকে, পিছনে বসা দেয় আরেক ভাইকে, অথবা পিছনে আমাকে বসায়, মাঝে আমার এক্স্যাক্টলি মনে নাই, 3 বছর আগে ঘটনা। তো বসা দেওয়ার পরে চোখ বেঁধে দেয় উপরে। তো আমি বললাম যে একটু দাঁড়ান। আমি আমার মানি ব্যাগ থেকে বের করলাম, কার্ড বের করে দিলাম। আমার ওইখানে লেখা আছে আমি রেন্টে কার, আমার ঠিকানা দেওয়া আছে রংপুরের অমিক স্ট্যান্ডে, শালিক পাম্প স্ট্যান্ডে। আমি এখানে বসি, এখান থেকে আমি গাড়ি ভাড়াটা মারিয়ে দিই। তো তাদেরকে আমি হাতে দিলাম 2-3টা মনে হয় কার্ড আমি বের করে দিলাম। তারপরে আচ্ছা ঠিক আছে এগুলো পরে দেখব। তারা ওটা সম্মত নেওয়ার পরে আমার চোখে প্রথমে একটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়, তারপরে আবার উপরে একটা মাস্ক, বড় একটা, যেটা ফাঁসি দেওয়ার সময় যে এটা কালো কাপড় দেয় মাস্ক, ওই একটা বড় একটা টুপি মাস্ক, ওটা তারা দিয়ে দেয়। দেওয়ার পরে সম্ভবত আরেকবার একটা লেয়ার দিয়ে বাঁধে আমাকে আর মোহিত ভাই, এই 2 জনকেই আমাদেরকে গাড়িতে ওরা তুলে এইভাবে করে 2 জনকে করে। এবং আমার একটা গলার মধ্যে একটা মাস্ক ঝুলেছিল, সে সময় করোনার সময় ছিল, 2021 সালের সেকেন্ড লকডাউন সম্ভবত ছিল ওই সময়টা, সেকেন্ড লকডাউনের সম্ভবত পরে ছিল বা আগে মনে নেই। তো তারা আমাকে মাস্ক দিয়ে করে দেওয়ার পরে আমাকে আমার মাস্কটাও পরতে বলে, মানে পরায় দেয় বা পরতে বলে, পরায় দেয় না। কিছুক্ষণ পরে আমার বাবার নিঃশ্বাস, আমার কিন্তু অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্ট হচ্ছিল। তখন আমি বললাম যে আমার নিঃশ্বাস দিয়ে সমস্যা হচ্ছে, একটু আমার মাস্কটা খুলে দিলে ভালো হয়। তারপর তারা আমার মাস্কটা একটু উঠায় দিলেন, তখন আমি একটু নিঃশ্বাস নিতে একটু আরাম হলো। তারপর গাড়ি চলতে থাকলো। তারপর ওরা কিছু জিজ্ঞাসাবাদ করলো, মোবাইল পকেটটাকে প্রথমেই মোবাইল টোবাইল সব বের করে নেয় গাড়িতে তোলার পরে, মোবাইলের পাসওয়ার্ড নিয়ে নেয়। আমি বললাম যে আমার তো পাসওয়ার্ড নেই, আমার তো প্যাটার্ন লক। তো বললো প্যাটার্ন লক তুমি, প্রথমে আমি খুলে দিই, প্যাটার্ন লকটা খুলে দিই, প্রথমবার খুলে দিই, তখন চোখ খুলে দিয়েছিল। পরবর্তীতে তারা আমাকে আবার বললো যে এই লকটা বল, তোমাদের পাসওয়ার্ড বলো। আমি বললাম আমার তো পাসওয়ার্ড মনে নেই। তখন ও বললো যে প্যাটার্ন লক তুমি যেভাবে দিছো ওইভাবে নাম্বারগুলো বলো। তখন আমি তাকে নাম্বারটা বললাম 1, 7 বা 3 এরকম বলে নাম্বারটা বললাম। নাম্বার বলার পরে তারপর গাড়ি চলতে থাকলো। আর ওরা অনেক হাই ভলিউম দিয়ে, অনেক হাই বিটালা ইংলিশ হিন্দি বিভিন্ন ধরনের গান, ইংলিশ হিন্দি গান ওরা চালায় দেয়। এবং আমাদের তো গান শোনার মতো ফুর্তি ছিল না ওই সময়, আসলে শুধুমাত্র আল্লাহকে ডাকতেছিলাম। যতটুকু যেই দোয়া মুখস্থ ছিল সেই দোয়াগুলো করছি। হ্যাঁ, মানে আতঙ্কগ্রস্ত ছিলাম, খুবই আতঙ্কগ্রস্ত ছিলাম। আর তারা কিছু জিজ্ঞাসাবাদ করলো, বললো যে কোনো ডিভাইস আছে নাকি তোমার কাছে আরও। তারপরে বললো যে তোমার গাড়ির মধ্যে কি কোনো গাড়িতে কোনো কিছু লাগানো আছে কিনা, ডিভাইস। তাই আমি বললাম যে না, কোনো কিছু লাগানো নাই, আমি কেনার পরে লাগানো নাই, তবে আগে লাগানো আছে কিনা এটা আমি বলতে পারবো না। যাই হোক, তারপরে তারা আমাদেরকে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো হবে, এটা তো যেহেতু চোখ খোলা ছিল না বলতে পারবো না আন্দাজে, আমাদেরকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা গাড়িটা দিয়ে ঘোরাঘুরি করায়।
এরপরে তারা আমাদেরকে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে স্পিড ব্রেকার ছিল। তারপরে একটা গেট খোলা হয়। গেট খোলার পরে যখন তারা গেটের কাছে নিয়ে যায়, স্পিড ব্রেকার থেকে নেমেই একটু একটু সম্মত জায়গাটা হালকা একটু ডাউনের মতো ছিল, তখন তারা ওইখানে নিয়ে গিয়ে হোল্ড করে। এবং সামনের গেটে যে ছিল সম্ভবত সে তাদের অফিসার ছিল, সে নামার পরে অনেকক্ষণ কথাবার্তা সম্ভবত বলে তারা ওই গেটম্যানের সাথে, বা গেটে প্রায় 10-15 মিনিট হবে, এটা আমার মনে নেই, তবে সময় হবে, এরকমই হবে। নামার পরে ওরা অনেকক্ষণ পরে পারমিশন নিল সম্ভবত। এরপরে আবার গাড়িতে বসে রেজিস্টার ছিলেই, তখন আবার তারা ভিতরের দিকে ঢুকলো। কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করার পরে, অল্প কিছুক্ষণ, কয়েক মিনিট হয়তো ড্রাইভ করছে, আরেকটা গেটের দিকে গেল। গেটের দিকে যাওয়ার পরে তারা আমাদেরকে গাড়ি থেকে নামাইল। তখনও ওইখানে যাওয়ার পরেও তারা ওয়েট করছে অনেকক্ষণ। তারপরে আবার গেট থেকে ভিতরে ঢুকানোর পরেও অনেকক্ষণ ওয়েট করে রাখছিল। তারপরে তারা আমাদেরকে গাড়ি থেকে নামানোর পরে দুইটা বাহু ধরে ভিতরে হাঁটায় অনেক দূরে নিয়ে যায়, আর যখন আমাদেরকে মানে গাড়ি থেকে নামানোর পর যখন আমরা নামি, তখন ওই জায়গাটা ছিল একটু সিঁড়ি ছিল, কয়েকটা ধাপ ছিল, একটা 5-7টা ধাপ ছিল, বা 4-5টা ধাপ ছিল। ধাপ থেকে নিচে নামালো, মনে হয় জায়গাটা একটু নিচু। নামানোর পরে তারা 2 হাত ধরে ভিতরে নিয়ে যায়, কিছু ডানে বামে বিভিন্ন জায়গায় ঘোরায় টোরে একটা রুমে নিয়ে যায়। ওই রুমটা সম্ভবত এসি রুম ছিল। আর ওটার মধ্যে আপনার হচ্ছে স্প্রে, ওই হ্যান্ড স্যানিটাইজার যেটাকে বলে, ওটার একটা লেবুর গন্ধ, খুব কড়া গন্ধর একটা হ্যান্ড স্যানিটাইজার ছিল। ওটা ওরা মানে ওই রুমটা এই গন্ধ করতো, যখন এই রুমে ঢুকাইলো তখন এই রুমে এই গন্ধটা ছিল। তারপরে একজন আসে, আমার বাম হাতে প্রেশারের মেশিন লাগাই প্রেশারটা মাপলো, প্রেশার চেক করলো। তারপরে আমাকে বলল, নাম জিজ্ঞেস করলো, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, আর কি জিজ্ঞেস করছে। এরপরে আবার আমার ইমেল অ্যাড্রেসগুলো জিজ্ঞেস করছে। আমার 2-3টা ইমেল ছিল। তারপর ফেসবুক আইডিটা জিজ্ঞেস করছে। পাসওয়ার্ডটা আমার ফেসবুকটা দিতে পারিনি, কিন্তু ইমেলগুলো সবগুলো তারা আমার কাছে পাসওয়ার্ডটা নিছে। এরপরে তারা জিজ্ঞেস করলো কী ওষুধ খাই না খাই, সেগুলো লেখে টেকে নিল সম্ভবত। এরপরে আবার কিছু দূর হাঁটায় একটা রুমে নিয়ে যায়, এক জায়গায় বসায় দিল। তো এমনভাবে বসায় দিছে, এখন আমার তো চোখ বন্ধ, আর হাতে তো হ্যান্ডকাপটা পিছনে লাগানো। তো আমি বুঝতে পারতেছি না আসলে আমি কোথায় আছি, কোন জায়গায় বসেছি, কিছুই বুঝতে পারতেছি না। টুলে বসেছি কি না, নাকি চেয়ারে, না কিছুই বুঝতে পারি না। অনেকক্ষণ পরে এই রুমে ঢোকানোর আগে তারা আমাকে একটা রুমে নিয়ে যাওয়ার পরে আমার মাস্কগুলো সব খুলে ফেলার পরে আমার হাতের মধ্যে এরকম একটা বোর্ড দেওয়ার পরে, সম্ভবত যেমন বিদেশে আমরা দেখি না সিনেমাগুলোতে আপনার নাম্বার লেখা থাকে, যে কয়েদিদের নাম্বার লেখা থাকে, ওইরকমভাবে আমাদেরকে সম্ভবত একটা নাম্বার লিখে দিয়েছিল বোর্ডের মধ্যে। ধরলাম, তারপরে সোজাভাবে ছবি তুললো। যে ছবি তুলছিল সে আবার মাস্ক পরেছিল। তারপরে ডান দিকে ঘুরলাম, ছবি তুললো, বাম দিকে ঘুরলাম, পিছনের দিকে সম্ভবত ছবি তুললো। তারপরে তারা নিয়ে গেল ওই রুমের মধ্যে, নিয়ে যায় বসায় দিছে। আমি বলতে পারি না কোথায় কিসে বসেছে। বসানোর পরে রাত্রে আমি ডাকলাম, আমার আসলে মানে প্রসবের চাপ আসছিল, তখন আমি ডাকলাম যে কেউ আছেন ভাই, কেউ আছেন একটু আমার। তখন একজন আসলে বললো, কী প্রয়োজন আপনার? তো বললাম যে আমার একটু ওয়াশরুমে যাইতে হবে। পরে তারা আমাকে ওইভাবে ধরে মাস্ক পরাইলো নাকি, আর চোখে মুখে তো ওইভাবে বাঁধাই আছে, এবং হাতে হ্যান্ডকাপটা লাগানো শুরু হয়ে নিয়ে গেলো ওয়াশরুমে নিয়ে গিয়ে তারপরে আমার ওরা চোখ টোক সব খুলে দেয়, আমার হাতটা খুলে দিয়ে একটা হ্যান্ডকাপ লাগানো ছিল, করা লাগানো ছিল, এবং ওয়াশরুম সেরে পরে আবার আমাকে ওইভাবে করে ভিতরে, ওরা ওয়াশরুমের ভিতরে খুলে আবার ওয়াশরুমের ভিতরে ঢুকে আবার বেঁধে দিয়ে আবার রুমে নিয়ে আসলো।
নিয়ে এসে রুমে আবার বসাই দিল। আমি অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ওরা বলে এভাবে বসে থাকতে হবে। তারপরে যাই হোক ওইভাবে করে থাকতে থাকতে আমি ঘুমায় পড়লাম। সকালে ভোরবেলা সম্ভবত তারা ডাকাডাকি করলো 2-3 ঘন্টা পরে, সম্ভবত মনে নেই, শুক্রবারের দিন। মানে তারা ধরছে আমাদেরকে রাত 2টা বা সময় 2টার দিকে ওখান থেকে ধরে তারপর নিয়ে আসে। শুক্রবার দিন সকালে আমাকে ডাক দিল। ডাকার পরে সম্ভবত ওয়াশরুমের কথা অফার করলো। ওয়াশরুমে গেলাম, চোখ মুখ বাঁধা, হাতে হ্যান্ডকাপ লাগানো, সামনে হাতে হ্যান্ডকাপ লাগাই ওরা ওয়াশরুমে নিয়ে গেল। আবার হ্যান্ডকাপটা খুলে দিল, ওয়াশরুমে সেরে আবার রুমে চলে আসলাম। আসার পরে ওরা খিচুড়ি দেয়, মুরগি দিয়ে খিচুড়ি বানায় দিল। মানে একটা প্লেটের মধ্যে, স্টিলের প্লেট, নিচ দিয়ে তল দিক দিয়ে ঢুকায় দেয়। আর রুমটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিট হবে, বা 9 ফিট বাই 12 ফিট হবে। আর হাইট হবে 15-16 ফিটের মতো হাইট হবে। আর রুমটা হচ্ছে অনেক পুরাতন। ওয়ালগুলো রিসেন্টলি সম্ভবত একটু রং করা, কিন্তু কিছু কিছু জায়গায় লেখা ছিল, এটা বোঝা যেত। তো আমি পরবর্তীতে একটা সাইডে কোণার মধ্যে আঁচড় কেটে কেটে একটু দাগ দিয়ে রাখতাম, যেন ওরাও না বুঝতে পারে। আর আমি হয়তো বা ওখানে একটু খেয়াল করবো, দেখবো ওই কলমের যে একটা খাপ ছিল, ওটা দিয়ে আমি দাগ কেটে কেটে রাখতাম যে কয়দিন যাচ্ছে। আর দিন বোঝার মাধ্যম হচ্ছে একটাই, আজানটা যে আসতো, আজান হতো, আজানের মাধ্যমেই বোঝা যেত দিন। আর ওরা প্রতিদিন মানে ঘুমাইতে দিত রাত 12টার দিকে বা 12টার পরে, আর ঘুম থেকে উঠাই দিত হচ্ছে ফজরের, যখন আজান হবে বা আজানের আগে উঠাই দিত, দিয়ে ওয়াশরুমে নিয়ে যেত। আর ওই রুমের মধ্যে একটা এক্সস্ট ফ্যান ছিল, সেই ফ্যানটা একদম উপরে ছিল, কোণার মধ্যে ছিল। আর ওখানে হয়তো বা 12-15 ফিট, 14-15 ফিট উপরে ছিল। আর অনেক বিকট শব্দ হতো। ওই ফ্যানটা যখন চলতো তখন বাইরের কোনো শব্দ আওয়াজ আসতো না, কিন্তু মাঝে মাঝে ওই ফ্যানটাকে বন্ধ করে রাখতো না। তো মাঝে মাঝে যখন ফ্যানটা বন্ধ রাখতো, সম্ভবত দুপুরের দিকে হবে, এরকম কয়েকদিন শুনতে পারি প্লেন ওঠানো আমার শব্দ আমি শুনতে পারি। তো আমি হয়তো আমার কাছে মনে হয়েছিল যে হয়তো আমি এয়ারপোর্টের পাশে আছি, এরকম কিছু। যাই হোক, আর আমার পাশের ছেলের মধ্যে ছিল মোহিত ভাই খুব জোরে জোরে কান্নাকাটি করতো। তো বিষয়টা আর কি, আমি কষ্টের মধ্যে থাকলেও বিষয়টা আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছিল, যে হয়তো বের হলে আমি ভাইকে জিজ্ঞেস করবো, ভাই একটা মহিলা মানুষের মতো কে কাঁদতো। তো যাই হোক, ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, যেদিন ছেড়ে দেয় সেদিনই আমি রাস্তার মধ্যে জিজ্ঞেস করছিলাম। তো আমরা এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম সবাই মিলে। তো ভাই আমাদের সবার মধ্যে সিনিয়র ছিল, উনি আমাদের থেকে একটু সিনিয়র ছিল সবার থেকে, আদনান ভাই সবার মধ্যে। তো যাই হোক, এভাবে ওরা করলো। পরের দিন সম্ভবত শনিবারের দিন অথবা ওই দিনই, আমার মনে নাই, ওরা দুপুরবেলা বা যে কোনো এক সময়, মনে নেই আমার এটা, ওরা আমাকে নিয়ে গেল, চোখ টোক বেঁধে ভালো করে একবার করে কয়েক স্তরের দিয়ে নিয়ে গেল হচ্ছে রিমান্ড রুমে। তো ওই যে প্রথমে মনে হয় যে রুমে নিয়ে গেছিলো, এসি রুম, সেই রুমেই সম্ভবত নিয়ে যাওয়ার পরে তারা আমার একটা চেয়ারের মধ্যে বা টুলের মধ্যে কোনো কিছু তো বসায় দিছে, হেলা টেলা কোনো কিছু দিই না, এভাবে বসে আছে। তখন জিজ্ঞাসা করতেছে, তোমার কথাবার্তা কিছু জিজ্ঞাসা করলো। তারপরে আদনান ভাই সম্পর্কে জিজ্ঞাসা করলো। তো আদনান ভাইয়ের তারা সোর্স অফ ইনকাম সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলো, যে সে কোথায় এত টাকা পায় যে গাড়িতে যাতায়াত করে। তো আমি বললাম যে আসলে উনি তো ওয়াজ মাহফিল করে, এবং উনি আমাকেও নিয়ে গিয়েছিল এক জায়গায় বগুড়ার দিকে একবার মাহফিলে, ঢাকা যাওয়ার সময়। তখন ওখানে ওনাকে সম্ভবত 5,000 টাকা দেয়, একটা প্যাকেটের মধ্যে 5,000 টাকা দিয়েছে। সেটা উনি আমাকে কিন্তু গাড়ি ভাড়া হিসেবে দিয়েছিল। এবং উনি আমাকে একবার রাস্তায় বলছিল, মানে যাওয়ার সময়, মানে আমরা খুব ফ্রেন্ডলি ছিলাম আগে। তো উনি আমাকে একদিন বলছিল যে আমি যে গাড়ি যাওয়া আসার ভাড়াটা তো আসলে আমি পুরোটা দিতে পারি না, এখানে আমি 50% দিই, আর তোমার ভাবি, নতুন ভাবি যিনি আমার সেকেন্ড ওয়াইফ,
উনি আর কি 50% টাকা দেয়, উনি নিজে মাদ্রাসা চালায়, ওনার টাকা পয়সা ইনকাম হয় ওখান থেকে। তো আমি তাদেরকে বললাম, এবং তারা যখন আমাকে রুমে নিয়ে আসলো, জিজ্ঞাসাবাদ শুরু করলো, তখন আমাকে প্রথমে বলছিল যা বলবো একদম সত্য বলবা, কোনো মিথ্যা কথা বলবো না। এই রুমটা মনে হচ্ছে যে এসি রুম, অনেক আরামদায়ক, কিন্তু এখানে মানে তোমার খাতির করার জন্য এখানে সব ধরনের যন্ত্রপাতি আমাদের কাছে আছে। আর আমিও চিন্তা করছিলাম যে এখানে মিথ্যা কথা বলার কিছু নাই, কারণ যে জায়গায় নিয়ে আসে ওখানে মিথ্যা কথা বলে হয়তো আরও টর্চার করবে ওরা। আমি যেহেতু সত্য কথা বলার, আমি মন প্রাণে ইয়ে করছিলাম যে সত্য কথাই বলবো যেগুলো আমার জানা মতো। আর আলহামদুলিল্লাহ আমার জানা মতে আমি কোনো অপরাধ করি নাই যে তারা আমাকে অন্যায়ভাবে, আমি বিশ্বাসই করি নাই। আমি তার রিমাইন্ডার নিচ্ছে আমাকে 2 দিন পর্যন্ত, শুক্রবার সারাদিন আর শনিবার সারাদিন, আমি বিশ্বাসই করিনি যে ওরা আমাকে আটকে রাখতে পারবে, কোনোভাবেই তারা আমাকে আটকে রাখতে পারবে না। এটা একদম ফুল কনফিডেন্স আমার কাছে ছিল, মানে আল্লাহর উপর পুরো ভরসা ছিল, এবং আমার ফুল কনফিডেন্স ছিল যে তারা আমাকে আটকে রাখতে পারবে না, কোনোভাবেই আটকাতে পারবে না। কারণ আমি একটা সাধারণ মানুষ, আমি ধর্মকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, প্র্যাকটিস করার চেষ্টা করি যতটুকুই পারি, ভুল ত্রুটি যেটাই হোক চেষ্টা করি। আর যারা ইসলামের জন্য খেদমত করে, ইসলামের কথা বলে, তাদেরকে ভালো লাগে, ভালোবাসি, এটাই, আর তাছাড়া তেমন কিছু না। তো আমি কিন্তু এই জন্য আবার পুরো 2 দিন, যেহেতু আমি তো সফরে ছিলাম, আর আদনান ভাই আমাদেরকে রাস্তা থেকে যখন তাদেরকে 2 জনকে তুলে, তখন আসলে তাদেরকে বললো যে আমার প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। তখন মুহিত ভাইও যেতে চায় নাই, এবং এই ফিরোজ ভাই, যাকে বগুড়া থেকে যেখানে প্রোগ্রাম ছিল আর কি, সেই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টটা সম্ভবত ওরা করছিল। তো উনি লুঙ্গি পরে আসছে যে উনি আমাদেরকে রাস্তায় মানে পথ প্রদর্শক হিসেবে নিয়ে যাবে যে প্রোগ্রামটা পর্যন্ত। তখন উনি আদনান ভাই বলে দিয়েছিলেন যে না, আমি এই প্রোগ্রামে ক্যান্সেল করতে হবে, ঝামেলা আছে, আর ভাই আপনি একটু আমাদের সাথে চলেন। তো উনি জোরপূর্বক গাড়িতে তুলছিল আর কি, মানে উনি লুঙ্গি পরা অবস্থায় ছিল। তারপরে ওনাকে বললো যে ভাই আপনি চলেন, অসুবিধা নাই, আমি একটু আসবেই গাড়ি নিয়ে, খালি গাড়ি নিয়ে আসবে, আপনি একটু চলে আসেন। তো যাই হোক, এইভাবে আমি তাদেরকে নিয়ে যাই। তো ওখানে থাকা অবস্থায় তারা আমাকে এগুলো জিজ্ঞেস করে, টাকা পয়সা, ভাইয়ের টাকা পয়সা এগুলো সব জিজ্ঞেস করে। আমি বললাম ক্লিয়ার কাট এই বিষয়গুলো ভাবি দেয় ওর থেকে, আর উনি ওয়াজ মাহফিল যেগুলো করে ওখান থেকেই দেয়। এবং উনি কিন্তু টাকা পয়সা সেরকম একটা যে খুব স্বাচ্ছন্দ্যে খরচ করতো এরকম কোনো কিছু না। এবং তাকে তো আমি আগে থেকেই চিনি, সে আগে তো প্রাইভেট পড়াইতো, পরবর্তীতে যখন সে একটু জনপ্রিয় শুরু করলো, তখন সে একটু ওয়াজ মাহফিল করতো, সেখান থেকে উনি কিছু টাকা পয়সা পাইতো, ওটাই খরচ করতো। আহমরি যে খুব বেশি যে ইনকাম করতো এরকম কোনো কিছু না। তারপরে এভাবে আমি আবার যখন ওই 2 দিন পর্যন্ত কিন্তু আমি আবার আমার ফুল কনফিডেন্স যে আমাকে ওরা কিছু করতে হবে না। হ্যাঁ, হয়তো শুক্র শনিবারের কারণে ওরা আমাকে এখানে আটকা রাখছে। রবিবারের দিন অফিসে আবার হবে যখন, তখন তারা আমাকে হয়তো কোর্টে চালান করবে, আমাদেরকে অন্তত আমাকে করবে, বা আমার সাথে আর 2 জন আছে তাদের করবে, এরকম আমার কাছে মনে হয়েছে, বা আমাকে করবে, যেহেতু আমার তো কোনো ঝামেলা নেই, ক্লিন নেমে যাবে আমার কাছে। কিন্তু আমি এই জন্য কসরের সালাত আদায় করি, কসরের নামাজ পড়লাম, 2 দিনই পড়ছি, শুধু ফরজগুলাই পড়তাম, তো আবার ফরজের সব 2 রাকাত করে, আর মাগরিবটাই শুধুমাত্র 3 রাকাত পড়তাম। যেহেতু আমি সফরে গেছি, আমার এই জন্য কনফিডেন্স ছিল। কিন্তু আমার কনফিডেন্সটা ভেঙে যায় রবিবারের দিন, হয়তো বা সকালের দিকে 10টা-11টা যখন বাজে তখন। তো ওইখানে যেই ছেলেগুলা আসলে খাওয়া দাওয়া আনে দিত, পানি আনিয়ে দিত, তারপর ওয়াশরুমে নিয়ে যাওয়া আসা করতো, হ্যাঁ, গোসলখানা নিয়ে যাওয়া আসা করতো, ওই ছেলেগুলাই আমাকে বললো যে ভাই, আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমাদেরকে কি আমার বাসার অন্তত জানাই দেওয়া হোক, তারপরে ভাই আমাদেরকে কি আজকে চালান করা হবে কোর্টে। তো সে আসলে আমাকে যে অ্যান্সারটা দিছে যে না হবে না, বা এরকম কিছু একটা, যে এরকম 12 বছরও এরকম একটা লোক, এই 12 বছরও কিছু লোককে ওরা এখানে রাখছিল, এমনকি কিছু মানুষ মারাও গেছে, তাদেরকে নাকি ওখানেই কবর দেওয়া হয়েছে, এই কথা আমাকে বলছিল ওইখানে। তো পরবর্তীতে আমার পুরো কনফিডেন্স আমার তখন হারায় যায়, আর পরবর্তীতে আমি একেবারে কোমর বেঁধে নামে যে আর কি ইবাদতের জন্য আমি
পূর্ণাঙ্গভাবে নামাজ পড়া শুরু, আমি বুঝতে পারলাম যে না, এটাই আমার এখন আবাসস্থল, এখানে আমাকে একবারে থাকতে হবে কতদিন, অনির্দিষ্টকালের জন্য। এখানে কোনো আমার ঠিক নাই। তো আমি পুরো নামাজ কালাম পড়া শুরু করলাম, ইবাদত করা শুরু করলাম। তারপরে নফল যেগুলা ইবাদত, নামাজ কালাম, তারপরে যতটুকুই আমি সূরা, তারপরে দোয়া কালাম জানতাম, সবই আমি করতাম ওখানে। এবং আমার এটাই একটা টাইম পাসের এবং আল্লাহর সাথে কানেকশনের এটাই আমার একমাত্র মাধ্যম ছিল। কিন্তু যখন তারা, আরেকটা বিষয় হচ্ছে যে যখন তারা রিমান্ডে নিয়ে যাওয়ার পরে তারা আমাকে ঠিকমতো কথা বলতে দিত না। যদিও আমি কনফিডেন্স সহকারেই কথা বলছিলাম, প্রথম 2 দিন তো আমার খুব কনফিডেন্স ছিল, কনফিডেন্স সহকারে কথা বলছিলাম। আমি বলছিলাম যে আমার সম্পর্কে আপনারা খোঁজ নেন, আমি কিন্তু এই ব্যবসাটা করি। এবং আমার পকেটে একটা ডায়েরি ছিল, তো ওই ডায়েরিতে আমি আমার গাড়ি কেনার বিষয়ে সব লেখা ছিল, গাড়ি কত দিয়ে কিনছি, তারপরে আমি প্রতিদিনের, যেদিন থেকে গাড়ি কেনার পর থেকে আমি কত ট্রিপে যাইতাম সব লেখা ছিল, কত টাকা ট্রিপ মারছি, কত টাকা খরচ করছি, হ্যাঁ, সব আমার এখানে ডায়েরিতে লেখা থাকতো। তো এবং আমি পাখি পালতাম, ওইখান থেকে আমি আবার আমার পাখির একটা খামার করছিলাম ছাদে, সেখানে আমি আবার কিছু টাকা ইনভেস্ট করছিলাম। তো সেগুলো সব আমার ওই ডায়েরিতে লেখা ছিল যে আমি কত টাকা খরচ করতেছি, কতটুকু, হ্যাঁ, বাকি টাকা আমি খরচ করছি, আমার টাকা কোনো অবশিষ্ট হিসেবে ছিল না। তো পরবর্তীতে যখন আমাকে বললো যে না, মানে এখানেই থাকতে হবে বা এখানেই মারা যেতে পারি, এরকম যখন বুঝলাম, তখন আমি মানে ওখানে আমি বুঝতে পারলাম যে আমাকে এখানে থাকতে হবে। তো যখন ওরা আমাকে প্রশ্ন করতো, রিমাইন্ডে নিয়ে গিয়ে প্রশ্ন করলো, তখন ওরা আমাকে ঠিকমতো উত্তর দিতে দিত না। প্রশ্ন করতো, উত্তর দিতে দিতেই তারা আরেকটা প্রশ্ন করতো, উত্তর দিতে দিতেই মানে পুরো প্রশ্নের উত্তরটা আমাকে কমপ্লিট করে দিত না, আমাকে ব্যাখ্যা করতে দিত না। তো পরবর্তীতে তারা আমাকে যখন রুমে নিয়ে আসে রাখে দেয়, একটা কাগজ আর একটা কলম দেয় যে, আর রাতের বেলা একজন আসে, লোকটা খুব খাটাস টাইপের ছিল, সে খুব দৃঢ়ভাবে আমাকে বললো যে এই তুই কোন ভাইয়ের মতদর্শ, কার মতদর্শ ফলো করিস, হ্যাঁ, কোন ভাইয়ের কাছে, কোন বড় ভাই তোর আছে, হ্যাঁ, কীভাবে তুই ইসলামের দিকে ধাবিত হইলি বা কী করলি, তাহলে সব লেখ, তোর বাবার নাম, মায়ের নাম, তোর ফুল ডিটেলস লেখ, তোর ঠিকানা লেখ, সব লেখ, স্থায়ী অস্থায়ী সব কিছু লেখ। তো আমি সব লিখলাম আর কি, তারা আর কি ফুল ডিটেলসগুলো লিখতে বললো। তো আমি কোনো রকম করে আর কি একবারে রাফভাবে, মানে শর্টকাটের মধ্যে বাবা মার নাম এগুলো আর কি শর্টকাটের মধ্যে, আর আমার নাম, ঠিকানা, এগুলো শর্টকাটে লিখে টেখে তাদেরকে দিয়ে দিই। তারপরে তারা এসে বলে, এই তুই এগুলো কি লিখছিস, এই ফুল ডিটেলস করে লেখ, এভাবে চলবে না, হ্যাঁ। তো আমি তো এবং পরবর্তীতে আমাকে আবার ওরা একটা রিমান্ডে নিয়ে যাওয়ার পরে আবার কিছু প্রশ্ন তো বলে, এই তুই জঙ্গিবাদের সাথে তুমি সংশ্লিষ্ট, তারপরে আমাকে মানে বোঝাচ্ছিল। আমি বললাম না, আমি কখনোই জঙ্গিবাদের সাথে না। হ্যাঁ, তুমি কী মতদর্শ ফলো করো, হ্যাঁ, তারপর তুমি একটা ছবি দিছো, এই ছবিটার মানেটা কি, তুমি কী বোঝাতে চাইছো এখানে। তো আমি একটা ছবি দিছিলাম, সেটা হচ্ছে সেই 2021 সালে ঈদের পরে একটা ছবি দিয়েছিলাম। সেখানে একজন ঘোড়ার মধ্যে সৈনিক বসে আছে, ওর হাতে একটা পতাকা, কালো পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আর পিছনে হচ্ছে আল আকসা মসজিদ, এইটা একটা ছবি ছিল। তো আমি বললাম যে এটা আমার আসলে, এটা আমি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে, খালাতো ভাই প্রোফাইল পিকচার আপলোড করছে ঈদের দিন। তো সেটা আমার কাছে ভালো লাগছে যে আমরা তো ঈদ পালন করতেছি, কিন্তু আল আকসায় মানুষদেরকে মারা হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, এটা আমার কাছে কষ্ট লাগছে। তো ওই জন্য আর কি আমার কাছে ছবিটাও ভালো লাগছিল, এই জন্য আমি প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছি। কয় তুমি তো মানে মোটিভেটেড হচ্ছ, জঙ্গিবাদের দিকে ইয়ে করতেছো। আমি বললাম না, আমি কখনোই জঙ্গিবাদের দিকে না। হ্যাঁ, আমাকে ওরা বললো যে কার কার লেকচার শোনা হয়, ইয়ে করা হয়। তো আমি বললাম আহমদুল্লাহ সাহেবের কথা বললাম, আবদুল্লাহ জাহাঙ্গীর যিনি মারা গেছে ওনার কথা বললাম, আর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া সাহেব ওনার কথা বলছি যে এই রাতের আমার লেকচারটা শোনা হয়। তো তারা বললো, এই তুমি এত বেশি ইউটিউবে কী করো, তুমি এত ইউটিউব কেন চাও? আমি বললাম যে আমার একটা বদভ্যাস আছে যে আমার কোনো কিছু যদি জানতে হয়
তখন আমি অনলাইনে ঘাটাঘাটি করি, আর একটা বিষয়ে আমি অনেকবার ঘাটাঘাটি করি। তো আমি বললাম যে দেখেন আপনি, আমি কিন্তু ব্যাডমিন্টন খেলি, ব্যাডমিন্টন খেলতে পছন্দ করি, তো আমার হবি হচ্ছে এটা, আর একটা হচ্ছে পাখি পালি আমি। তো আপনারা একটু আগের ভিডিওগুলো দেখেন, কিছুদিন আগের ভিডিওগুলো দেখেন, যে সব ব্যাডমিন্টন সংক্রান্ত ভিডিওগুলো, যে ব্যাডমিন্টন খেলার বিভিন্ন স্কিলগুলো কীভাবে ডেভেলপ করবো, কীভাবে শিখবো, এগুলোর কিন্তু ভিডিও দেওয়া আছে। তোমাকে বলতে হবে না যে আমাকে কী করতে হবে, কীভাবে করতে হবে, ওরা আমাকে এভাবে বললো। তো যাই হোক, আমি বুঝলাম যে ওদের সাথে ওরা প্রশ্ন করতেছে, এবং আমাকে একটা কথা বলছিল ওরা, এই তুমি ট্যাক্স পে করো না, তুমি কি এই সরকারি ইয়ে করো না, মানো না? আমি বললাম না, অবশ্যই ট্যাক্স পে করি, আমরা তো ট্যাক্স পে করতেছি বিভিন্নভাবে, এবং সরকারকে মানি অবশ্যই, এখানে তো আমার কোনো বিরোধ নাই। যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলে নাই। তো আরও অনেক কিছু হয়তো প্রশ্ন করছিল, আমার মনে নাই, কিন্তু উত্তর দিতে আমি ঠিক মতো। পরবর্তীতে ওরা আমাকে আবার যখন আমার রুমের মধ্যে সেলের মধ্যে নিয়ে চোখ বাঁধে কিন্তু নিয়ে যেত সব জায়গাতেই, যখন আবার নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমাকে কাগজ দিল, তখন আমি বুঝতে পারলাম যে না, আমাকে যদি এখানে বের হতে হয় তাহলে আমি ওদের সাথে তো কথা বলে পারতেছি না, আমাকে লিখতে হবে, লেখনীর মাধ্যমে আমি তাদেরকে বুঝাইতে পারবো, মানে ব্যাখ্যা সহকারে সুন্দর মতো বুঝাতে পারবো, ফুটে ধরতে পারবো যে আমি আসলে কী এবং আমার মতোদ্দেশ্য কী, এবং তাদের যে প্রশ্নগুলো তার উত্তরগুলো মানে যথাযথভাবে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি লেখা শুরু করলাম। তো লেখা শুরু করলাম, লিখতে আমার পেজ শেষ হয়ে গেল। আমি বললাম যে ভাইয়া বলতো, তারা বলে ভাইয়া বলবো আমাদেরকে, আর যেখানে নিয়ে যেত রিমান্ডে সেটা হচ্ছে বড় ভাই, তাদেরকে বড় ভাই ডাকতে হতো। তো আমি স্যার বলছিলাম, তাই এই স্যার বলবো না, আমরা বড় ভাই, প্লিজ স্যার, আমরা বড় ভাই এর বলতাম। তো লেখা শুরু করলাম, পেজ শেষ হয়ে গেল। আমি বললাম যে ভাইয়া আমাকে একটু পেজ আনে দেন, এবং তাদেরকে ডাকার সিস্টেম ছিল ওই, তাদের এখানে কিন্তু মোটর দুই লেয়ার বিশিষ্ট গেট ছিল। একটা হচ্ছে প্রথমে লোহার গেট, জেলের মধ্যে যেটা থাকে ওরকম, বাইর থেকে তালা মারা থাকে, বাইর থেকে লাগায়, বাইর থেকে তালা মারে। আরেকটা হচ্ছে তার বাইরে আরেকটা গেট ছিল, সেটা হচ্ছে কাঠের গেট, এবং কাঠের গেটের উপর একটা ছিদ্র ছিল, ওইটা দিয়ে ঢাকনা দিয়ে সম্ভবত সরায়া ওরা দেখতো, ভিতরে দেখতো আমি কী করতেছি, এটা দেখতো। আমি ডাক দিলাম যে ভাইয়া, এবং গেট খট করে ছিঁড়ে দিতে, কোনো প্রয়োজন হলে গেটটা আস্তে আস্তে খটখটাবা, হ্যাঁ 2বার ঠকঠকাবা, বেশি আর খটখটাবা না, ডাক দিবা। খটখটাইলাম, ডাকলাম, আসলো, আমাকে পেজ দিল, আমি আবার লেখা শুরু করলাম, আবার পেজ শেষ হয়ে গেল, আমি আবার ডাকলাম, আবার লিখলাম, আবার শেষ হয়ে গেল। এইভাবে ওদের কাছ থেকে ওরা আমি বললাম ভাই আমাকে বেশি করে পেজ দেন, তখন ওরা আমাকে পেজ দিতে চাইতে পারে, এই আপনি আমার লেখা লাগবে না, না আমার পেজ দেন, আমার একটু লিখতে হবে। তো ওরা আমাদেরকে পানিশমেন্ট দিয়েছিল হচ্ছে, আমাকে পানিশমেন্ট দিয়েছিল যে ঘুমাইতে দিত না রাতে, ওরা 12টার পরে ঘুমাইতে দিত, আর 4টার দিকে বা 4টার পরেই উঠে দিত। তো 12টা মনে হয় আমার সম্ভবত 12টা পার হয়ে গেছে, আমি কিন্তু লেখা থামাইনি। আমি তো বুঝছি আমাকে মানে আমি লেখার মাধ্যমে তাদেরকে বুঝাবো যে আমার কোনো সমস্যা নাই, বা আমি ক্লিন ইমেজের মানুষ, বা আমার কোনো ইয়ে নাই, আপনি আমাকে ছাড়ে দেন, বাইরে ঘুমা, মানে এটাতে লিখি নাই, মানে আমি ফুল ডিটেলস লিখছি আমার সম্পর্কে, আমার বাপ দাদা, আমি কোথা থেকে ইসলাম বুঝলাম, কেমনে কী হইলো, হ্যাঁ পুরো ঘটনা আমি সম্পূর্ণ বললাম তাকে, যে আমাকে আসলে কেউ ইন্সপায়ার করে, আমি নিজে নিয়ে ইন্সপায়ার হয়েছি। হ্যাঁ, আমার এক বন্ধু আর কি, বন্ধুর মাধ্যমে, যাই হোক সব কিছুই আমি বললাম, তাদেরকে লিখলাম, লিখে এগুলো বলছে যে তোমাকে একজন আসলো ওই বেয়াদবটা, আসলে তোমাকে লিখতে হবে না, ঘুমাও এখন। পরে আমি ঘুমাই গেলাম, সকালে উঠলাম, আমি আরও পেজ টেজ সম্ভবত চাইছি, বাকিটা লিখলাম, লেখাটাকে শেষ করার পরে তাদেরকে সম্ভবত বিকালের দিকে ওটা সাবমিট করি যে ভাই আমার লেখা শেষ, ওটা আমাকে এটা আপনারা জমা করেন। এবং আমি ওখানে একটা কথা লিখছিলাম যে আমি মূলত যে শিক্ষাগুলো পাইছি সেটার 80% আমার বাবার কাছ থেকে শিক্ষা দিয়েছি, এবং উনি বেশি দূর পড়ালেখা করে নাই, ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু মূলত উনি আমাদেরকে সবাইকে ইন্সপায়ার করতো, এবং কখনো জোর করতো না, উনি শুধু আমাদেরকে ইসলামের বিষয়টা জানাই দিত। আমরা মানতাম না, আমি গিটার, গান বাজনা সব কিছুই করতাম, আদনান ভাই এক সময় গান বাজনা করতো, গিটার করতো, সবই করতো। তো এবং আমি লিখলাম যে ভাই আমি একজন দেশের ভালো নাগরিক, এবং আমি একজন আইনের ছাত্র হিসাবে আমি কিন্তু
লতে পড়ালেখা করতেছি, ফাইনাল ইয়ার এবার দিব। তো তখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম এবং ওইখান থেকে আসার পরে আমার কিন্তু পড়ালেখাটা গ্যাপ যায়। মানে আমি ব্যবসা বাণিজ্য গাড়ির পাশাপাশি ল করতাম, এর পাশাপাশি আমি এখন মাস্টার্সও করতেছি রাষ্ট্রবিজ্ঞানের উপরে। তো যাই হোক, আমি তাদেরকে যতটুকু সুন্দরভাবে লেখার, এবং আমার লেখাটা অনেক সুন্দর করে লিখছিলাম, লেখাটাকে অনেক মোটা, এরকম একটা খাতার মতো মোটা করে তাদেরকে জমা দিলাম। তারা জমা নিল, নিয়ে দিয়ে পরবর্তীতে তারা ওই দিন রাতে অথবা পরের দিন সকালে আসলো একজন, আসে বলল, ওই বেয়াদব যে খারাপ ব্যবহার করছিল আসে বলতেছে, এই তুমি আবার লেখো। তখন আসলে আমি একটু আবার নার্ভাস হয়ে গেলাম যে না, আমার কাছে মনে হচ্ছিল যে আমি লিখে দিলেই তারা বুঝে অথবা আমাদেরকে ছাড়ে দেবে, কিন্তু মনে হয় না, ওরা আমাদের সাথে দুষ্টামি করতেছে বা শয়তানি করতেছে। ওদের ছাড়ার কোনো নিয়ত নাই, ওরা সময় পাস করাচ্ছে আমাদের এমনিতে। তো পরবর্তীতে আর কি আমি খুবই স্লো লেখা শুরু করলাম, প্রথম থেকেই যেভাবে লিখছি ওইভাবেই লেখা শুরু করলাম, আস্তে আস্তে যাই হোক এইভাবে করলাম। তো এর মধ্যে যখন 4 নম্বর দিনে একজন কিন্তু আমাকে বলছিল যে ভাই, আপনাদেরকে সম্ভবত আজকে ছাড়ে দেবে, হয় সন্ধ্যায় ছাড়বে না হলে রাতে ছাড়বে। এটা বলছিল আমাকে, ভোরে ছাড়বে না হলে রাতে ছাড়বে, এরকম কিছু একটা বলছিল। আমি তো আমার আশার আলো যাচ্ছিল যে হ্যাঁ অবশ্যই তাহলে আমি ছাড়া পাবো, এরকম কিছু একটা। কিন্তু তারপরের দিন গেল, ওরা ছাড়ে নেই। পরের দিন হচ্ছে বৃহস্পতিবারে সন্ধ্যায় হঠাৎ করে আসলো। এবং এখানে একটা কথা বলে রাখি, যখন তারা আমাদের ছবি তুলে রুমে নিয়ে আসে দেয়, সেদিন তো হাতে হ্যান্ডকাপ ছিল। তার পরের দিন তারা আমাকে একটা গেঞ্জি নিয়ে আসে দেয়, টি শার্ট, কালো রঙের টি শার্ট, একটা লুঙ্গি নিয়ে আসে দেয়, একটা পুরাতন তোয়ালে আমাকে দেয়, আর চোখ সব খুলে দেয়। দেওয়ার পরে বললো যে ওইগুলো চেঞ্জ করে দেয়, ওরা চেঞ্জ করে দিছি, ওরা নিজে রাখে দিছি। তো এরপরে আর কি যখন ওরা ছেড়ে দেয়, সেদিন ছেড়ে দেওয়ার সময় সন্ধ্যার সময় আমাকে, সন্ধ্যার আগে, মাগরিবের আগে ওরা আমাকে বললো, এই আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হবে, খাওয়া দাওয়া দেওয়া হবে। মানে ওই ছেলেগুলো আসে আমাকে বললো সম্ভবত, খাওয়া দাওয়া করেন, ভাত খেয়ে নেন, রেডি হন। পরবর্তীতে ওরা কাপড় চোপড় সব কিছু নিয়ে আসে দেয়। পরবর্তীতে রেডি হয়ে পরবর্তীতে ওরা রাতে মানে তখন নিয়ে গিয়ে ওরা গাড়িতে তোলার পরে অনেকক্ষণ গাড়িতে বসা রাখার পরে তারপরে সম্ভবত রাত মানে 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টা পরে, রাত 8-9-10টার দিকে হবে, তারা গাড়িটা ড্রাইভ করতে শুরু করলো। আর যেদিন যখন ছেড়ে দেয়, খাওয়া দাওয়া করার পরে তারা আমাকে আবার রিমান্ড রুমে নিয়ে দেয়। তারা আমাকে মোট মনে হয় 3 বার রিমান্ড রুমে নিয়ে গেছে। রিমান্ড রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে বসাইলো, একজন ঢুকে আমাকে, অফিসার সম্ভবত ছিল, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খুব সুন্দর করে আমাকে সালাম দেয়। আমি জবাব দিলাম। তো আমাকে বললো যে আমিরউদ্দিন, জি আপনি একজন ভালো মানুষ, তো আপনি মনে হয় একজনই কর্মক্ষম ব্যক্তি আপনার পরিবারে। আমি জি। তো আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনার অনেক দায়িত্ব আছে, আপনার দায়িত্ব হচ্ছে আপনি গাড়ি ড্রাইভ করবেন সারা রাস্তায়, তো তাদেরকেও কেয়ারফুলি আপনাকে নিয়ে যেতে হবে, ঠিকমতো পারবেন তো? জি। আমি বললাম, আমার গাড়িতে তো স্যার তেল নাই, মানে আমার গাড়ি এলপিজিতে চলে। তো ওটা চিন্তা করতে হবে না, আমরা ট্যাঙ্কি ফুল করে দেবো। আর কোনো কথা আছে? আমি বললাম, না আর কোনো কথা নাই। পরে তারা আমাকে বললো, কেউ আপনাকে গায়ে হাত দিছে, কেউ কিছু করছে? আমি বললাম, না কেউ কিছু করেনি। আর ওরা আসলে খাবারের মানটা ওদের খুব ভালো ছিল। ওরা প্রথম দিন শুক্রবার দিন দিয়েছিল আমি খাইছিলাম খিচুড়ি, মুরগি খিচুড়ি, ভুনা খিচুড়ি ছিল মুরগি দিয়ে,
তারপর দুপুরের বেলা রাতের বেলা ওরা ভাত দিত, আর ভাতের সাথে ডাল দিত, আর সবজি দিত, আর আমিষ জাতীয় খাবার দিত, মাছ মাংস এগুলো দিত। আর সকালে ডিম দিতই, সকালবেলা দিত হচ্ছে পরোটা, এগুলো দিত। মানে ভালো কোয়ালিটির খাবার ছিল ওগুলো, কিন্তু স্টিলের প্লেটে দিত। আর ওরা গেটের নিচ দিয়ে শিকের নিচ দিয়ে দিত খাবারটা। আর একটা 1 লিটারের বোতল ছিল, সেটা হচ্ছে যে আমরা জুস খাই 1 লিটারের ওই প্রাণের জুসগুলো, প্রাণের সেই জুসের বোতলগুলোতে ওরা পানিটা দিত খাওয়ার জন্য। আর প্রথমে ওরা 2-1 দিন ওয়াশরুমে নিয়ে যেত, কিন্তু পরবর্তীতে ওরা একটা পট দিয়েছিল, প্রসাব করার পট। মানুষ রুগীরা যখন অসুস্থ থাকে বা মেডিকেল থাকে যে পটটা ইউজ করে, সেই পটটা দিয়েছে প্রসাব করার জন্য। বলছে এক কোণের মধ্যে দাঁড়ায় এবং টিস্যু পেপার দিত, প্রসাব করবা, এক কোণায় বসে প্রসাব করবা। তো এইভাবে আর কি ইয়ে করতো। যাই হোক, পরবর্তীতে তারা আমাদেরকে আবার নিয়ে যায় এবং বলছিল যে ওই দিন বলছিল যে আজকে তো খুব গ্যাঞ্জাম হবে ঢাকা শহরে, এরকম একটা মনে হয় কথা বলছিল। আমার এক্স্যাক্টলি মনে নেই, ঢাকা শহর বলছিল সম্ভবত, গ্যাঞ্জাম হবে, হ্যাঁ দেখে শুনে যাইতে হবে, এটা বলছিল আমাকে। আর আমাকে বলছিল যে তোমার অনেক দায়িত্ব আছে, আর গাড়ি কোথাও থামাবে না, আদনান ভাইকে সব কিছু শিখিয়ে দেওয়া আছে, তোমার আদনান ভাইকে সব কিছু শিখিয়ে দেওয়া আছে, সেইভাবে চলবা, উনি তোমাদেরকে সব শিখাই দেবে কীভাবে কী করতে হবে এখান থেকে বের হওয়ার পরে। আর তোমাদেরকে কোনো মামলা দেওয়া হবে না, হ্যাঁ। আর তুমি যদি বেশি চালাকি করতে যাও, তখন তোমাকে যেখান থেকেই হোক বের করা হবে এবং তোমাকে গুলি করে মেরে ফেলবে, এটা বলছিল। আর এগুলো থ্রেট দেওয়ার আগে যখন সালাম দিল, তারপরে সুন্দর মতো কথা বললো একজন। থ্রেট দেওয়ার আগে একজন আবার খুব জোরে, আমার সামনে সম্ভবত একটা টেবিল ছিল, খুব জোরে টেবিলের মধ্যে বাড়ি দেয়, দিয়ে বললো, এই আমি কে জানো? বললাম, কে আপনি? আমি আজরাইল, এটা বলছিল। তো যাই হোক, তো যখন তারা আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, তা আমাকে গাড়ির পিছনের দিকে বসেছে, পিছনের গেটটা খুলে পিছনে বসেছে। বসানোর পরে অনেকক্ষণ আমাদের ওভাবে রাখছে। আমি আর মুহিত ভাই যেভাবে নিয়ে আসছিলো ওইভাবেই দুইজনকে রাখছে, এবং আমরা কাপড় চোপড় আগের মতো আবার সব পরছি, পরে গাড়িতে বসছি। বসার পরে একজন গাড়ির মধ্যে ঢুকলো, অনেকক্ষণ পরে একজন ঢুকলো। ঢোকার পরে সে আমার হাতের মধ্যে, আমার হাতটা তখন সামনে বাঁধাই হবে, আর হাতের মধ্যে ওরা গামছা দিয়ে বাঁধে দিয়েছিল। আর 3 স্তরের ইয়া ছিল, প্রথমে একটা কালো কাপড়, তার উপরে টুপি কালো, তার উপরে আবার মোটা গামছা কয়েক লেয়ার করে, তারপর একটু তারা গামছা দিয়ে বাঁধছিল। এরপরে যখন উনি ঢোকার পরে আমার হাতের মধ্যে এরকম করে হাত দিল, আমার ঘাড়ে মনে হয় সম্ভবত হাত দিল, আমাকে আশ্বস্ত করতে চাইলো, বা আমাকে এরকম বুঝাতে চাইলো যে নির্ভয় থাকুক, বা এরকম আমাকে বলেনি কিছু, কিন্তু আমার কাছে একটু ভালো লাগছে। তারপরে দেখলাম যে গাড়ি চলা শুরু করলো, তারা মিউজিক অনেক জোরে গান ছাড়ছে, গান বাজনা চলছে, দোয়া পড়তেছি, এবং পাশে যিনি ছিল অথবা সিপাহী থাকতে পারে বা কোনো অফিসার হইতে পারে, আমি বলতে পারি না। তো উনি আর কি কিছুক্ষণ পর পরে আস্তাগফিরুল্লাহ পড়তেছিল, কিন্তু খুব স্লো, ফিস করে পড়তেছিল, কিছুক্ষণ পরপরই পড়তেছিল। তো সেটা আমার কানে আসতেছিল, আমি বুঝতে পারতেছিলাম। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে না, এই লোকটা ভালো লোক। তো আমার কাছে মনে হলো যে না, আসলেই এদেরকেও হয়তো জিম্মি করা হয়েছে, বা এদের পরিবারকে হুমকির মুখে ফেলায়। এদের মানে সবাই খারাপ না, এদেরকেও কাউকে এরা বলপূর্বক কাজ করাচ্ছে, অন্যায় কাজগুলো জোরপূর্বক করাচ্ছে। এই বিষয়টা আমার বোঝার পরে বুঝলাম। তো তারা আমাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়ার পরে গাড়িটা দাঁড় করলো। সম্ভবত আমার সামনে হয়তো আদনান ভাইয়ের গাড়ি ছিল, এটা আমি জানি না। তারপরে ওরা গাড়িটাকে ব্যাক করলো, একটু পিছাইলো। তখন ওদের একটা ফোনে, যে সামনে অফিসার ছিল তার ফোন আসলো। তখন তাকে হয়তোবা ফোন করে বলতেছে, সেটা শুনতে পাইনি, সে বলতেছে যে স্যার বলতেছে, মনে হয় সম্ভবত স্যার, বাইটা পিছনে বাইতেছি, হ্যাঁ। তো ওকে মনে হয় জিজ্ঞাসা করছে যে তুমি গাড়ি কেন পিছাচ্ছ, এরকম কিছু একটা।
তখন ও কোড ওয়ার্ডে কথা বলতেছিল যে বাইটা পিছনে বাইতেছি স্যার, এরকম একটা কথা। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে মনে হয় কোনো সমুদ্রের কাছে নিয়ে গেছে বা নদীর কাছে নিয়ে গেছে। এখন হয়তো বা নামাই দিয়ে গাড়িতে থেকে নামাই দিবে ওরা, আর আমাদের ক্রস ফায়ারে দেবে বা গুলি করে মার ফেলবে, এরকম মনে হয়েছে। তো যাই হোক, তুই করে কথা বলা শুরু করলো ভিতর থেকে, একজন তুই করে বলা শুরু করলো, অথবা গাড়ি থেকে নামায় দেওয়ার পরে কারের মধ্যে যখন বসে তখন তুই করে বলতেছিল, মনে নাই আমার। যাই হোক, হ্যাঁ, খারাপ রাব বিহেভ করতেছিল, বলছিল। আর বললো যে আমরা যখন চলে যাব, গাড়ির শব্দ শুনবি, যখন চলে যাব তারপরে কিন্তু 5 মিনিট পরে তুই যাবি, এখান থেকে স্টার্ট করবি গাড়ি, চোখ টোক খুলবি তারপরে। আর শুধু তুই চোখ খুলবি, কেউ চোখ খুলবে না। আর যখন ওরা সবার লাস্টে কিন্তু আদনান থেকে গাড়িতে ঢুকাই দেয় আমাদের। তো যখন ঢুকাই দিচ্ছিল তখন ইংলিশে কথা বলতেছিল আদনান ভাইয়ের সাথে। আদনান ভাইও স্যার মনে হয় বলছে, আর তার সাথে ইংলিশেই কথা বলছিল। তো পরবর্তীতে তারা যখন চলে যায়, দেখলাম যে 5 মিনিটের মতো হবে সময়। এরপর চোখ টুক খুললাম, ওরা একটা ব্যাগের মধ্যে চশমা, আমি চশমা ছাড়া দূরে ভালো দেখতে পারি না, মাইনাস আমার ইয়ে আছে। পরবর্তীতে ওরা, আমি গাড়িটা, ভাই আমাকে চাবি দেয়, আমি গাড়িটা ড্রাইভ করে আগানো যখন শুরু করলাম, আমাদেরকে নাম গাড়িতে তুলছে যখন ওরা, ওটা হচ্ছে ওই জায়গাটার নাম আমি দেখলাম যে আবছাভাবে কালীহাতি, মানে মির্জাপুরটা পার হয়ে এই যেটা এক্সপ্রেস হাইওয়ে, যে নতুন যেটা রাস্তা তৈরি হয়েছে ঢাকা থেকে, মানে যেটা হচ্ছে সিরাজগঞ্জের দিকে গেল, ওই রাস্তাটা মির্জাপুর পার হয়ে কালীহাতি, আমি দেখলাম যে কালীহাতি লেখা উপরে। আর যখন গাড়িটা ড্রাইভ করে সামনে আগাচ্ছিলাম তখন ওই জায়গায় একটা পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্পের সামনে একটা লোক দাঁড়ায় আমাদেরকে সম্ভবত ফলো করতেছিল। আমি তো চোখে ভালো দেখতে পারতেছিলাম না, আর আমার চোখ এত টাইট করে বাঁচছিল ওরা যে আমার চোখের অবস্থা একটু খারাপ ছিল। বেশ কয়েকদিন এটা আমার চোখের ব্যথা, আমার চোখে জ্বালাইছে, চোখ দিয়ে বেরোতো, পানি বেরোতো, চোখ দিয়ে ময়লা বেরোতো, ঠিক মতো দেখতে পারতাম না। যাই হোক, পরবর্তীতে আমরা আসতে থাকি। আদনান ভাই আমাদেরকে পরবর্তীতে উনি চোখ সবাই চোখ খুলে ফেলে, খুলে ফেলে, এবং তাদেরকে আদনান ভাইকে বলছিল যে এই কাপড়, চোখে বাঁধার যে কালো কাপড়, গামছা, এগুলো সব ফালাই দিতে হবে, সব ফালাই দিতে বলছিল। যাই হোক, ফালাই দেওয়া হয়নি, ওগুলো ভুলে গেছিল এক ভাই। ওটা পরবর্তীতে ওটাকে ফালাই দেওয়া হয়েছে। তো আদনান ভাই আমাদের বললো যে তার বন্ধু সিয়াম, যার বাসা হচ্ছে বগুড়ায় না, তার বাসা হচ্ছে গাইবান্ধায়। তো তার বন্ধুর বাসায় উনি অনেকবার ছোটোবেলা থেকে যাওয়া আসা করে, এবং একটা বিশ্বস্ত জায়গা, এবং আন্টি তাকে তার মায়ের মতোই ভালোবাসে। তো আন্টিকে মায়ের মতোই মনে করে উনি। তো উনি বললো যে আমি ওখানে আমরা যাই, গিয়ে আন্টিকে বিষয়গুলো বলি বা বুঝাই। পরে আমরা গেলাম, যাওয়ার পরে গাড়িটা তার বাসার রাস্তার পাশেই, তার বাসা একটু ভিতরে গিয়ে আমরা গাড়িটা পার্কিং করলাম, তারপরে বাসায় ঢুকে গেলাম। আর আন্টিকে সব কিছুই আদনান ভাই সব কিছু বললো, আমরা ফ্রেশ ট্রেশ হইলাম। আন্টি আমাদেরকে গেঞ্জি কাপড় চোপড় দিছে তার ছেলের, সিয়াম ভাইয়ের, ওগুলো পরলাম, একটু রিল্যাক্স হইলাম। আন্টি রাস্তা করে দিল, আন্টিকে বুঝালাম আন্টি আমাদের জীবন হুমকির মধ্যে আছে, আমাদের থ্রেট দিচ্ছে এরকম, এবং আমাদেরকে এরকম আয়না ঘরের মধ্যে বন্ধ করে রাখছিল, গুম করে রাখা হয়েছিল, এবং তারা আমাদেরকে নিষেধ করছে যে যেন আমরা কাউকে না বলি। তো পরবর্তীতে আন্টিকে সিএম ভাই ফোন করলো একটু পরে, অথবা আন্টি সিএম ভাইকে ফোন করছিল, মনে নাই। তো সিএম ভাই আবার ওই দিন হচ্ছে শুক্রবারে উনি হচ্ছে, ওনারা সবাই মিলে সমাবেশ করবে, আমাদের জন্য একটা বড় ধরনের একটা করবে, যে আমাদেরকে ফিরে দেওয়া হবে, এটার জন্য একটা প্রোগ্রাম করতেছিল ওনারা। তো আন্টি মানা করে দিল যে না, আন্টি বললো যে না, আন্টি কিছুই বললো না যে আমরা আসছি কি আসিনি, এগুলো আমরা মানা করে দিয়েছিলাম, উনি কিছু বলে নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে, আদনান ভাইকে নাকি বলা হয়েছিল তার ওয়াইফকে, সেকেন্ড ওয়াইফ, উনি নাকি মিডিয়ার সামনে এসে কথা বলছে বিভিন্ন
প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত নাকি উনি চিঠি দিছে। হ্যাঁ, তো তাকে একটু বকাঝকা করতে আন্দোলনের ফোন দিল, ফোন দিয়ে তাকে অনেক বকাঝকা করলো, ইয়ে করলো। এবং এটাও একটা তাদের শেখানো একটা ইয়ে ছিল যে আমাদেরকে ফোনটা ওইখানে অন করতে বলছিল আদনান ভাইকে, যেন অন করলে তার লোকেশনটা এখানে বোঝা যায় যে আমরা আসলে ওখানেই ছিলাম, এতদিন ওখানে আত্মগোপনে ছিলাম। পরবর্তীতে আমরা বাসায় আমি চলে আসি, আদনান ভাইকে যেখান থেকে তুলছিলাম ওখানে নামাই দেই। তারপরে প্রথমে নামাই দিয়ে হচ্ছে গাইবান্ধাতে পলাশবাড়ি মোড়ের মধ্যে নামাই দিলাম হচ্ছে ওনাকে, ওই ভাইকে, যার বাসা হচ্ছে বগুড়ায়, ফিরোজ ভাই। এবং আদনান ভাই রাস্তাতে আমাদেরকে 1,000 টাকা করে, 3 জনকে 3,000 টাকা দিল এবং বলল যে আমাকে অফিসাররা কিছু টাকা দিছে, তোমাদেরকে সবাইকে কিছু কিছু টাকা দিতে বলছে। হ্যাঁ, তো এই জন্য এই টাকাটা আর কি ওখান থেকে আর কি দেওয়া হয়েছে, দিল। সম্ভবত ওনাকে 10-15-20 হাজার টাকা দিচ্ছে তারা। তো আমি মানে মজা করে ওনাকে বলছিলাম যে ভাই আমার বাকি টাকা কোথায়, মানে উনি আমাকে কিছু টাকা দিয়েছিল, তো আমার গাড়ি ভাড়া তো ওনার সাথে একটা আলাপ ছিল, সেই টাকা থেকে কিছু টাকা মানে আমি মজা করে বললাম। পরে উনি আমাকে আরও 7,000 টাকা দেয়, আমার যেটা বাকি গাড়ি ভাড়া ছিল সে টাকাটা দেয় উনি। তো এই থেকে আমি বুঝতে পারলাম যে হয়তো তার কাছে মানে তাকে ক্যাশ টাকা অথবা 15-20 হাজার টাকা তারা দেয়, এটা আমি ধারণা করলাম। তো পরবর্তীতে মুহিত ভাইকে আমি নামাই দিলাম, যেখান থেকে তুলছিলাম সেখানে নামাই দিলাম মিঠাপুকুরের দিকে। আর আদনান ভাইকে তার শ্বশুর বাড়ি থেকে তুলছিলাম রংপুরে, সেখানে নামাই দিলাম। নামাই তখন বাজে রাত দুপুর 12টা। নামাইতে যখন আসতেছি তখন দেখি 2-3 জন লোক দাঁড়াই আছে, তারা আমার গাড়িটা ফলো করলো বা আমাকে দেখলো, এরকম আমার কাছে মনে হইলো। পরে আমি আমার বাসায় চলে আসলাম, গাড়িটা বাসার ভিতরে ঢুকায় আমি আমার বাসায় ঢুকে পড়লাম। আমার বাবা ভাই এরা বসে আমার জন্য চিন্তা করতেছিল এবং কী করা যায় এটা নিয়ে একটা পরিকল্পনা করতেছিল যে কীভাবে আমাকে বের করা যাবে বা কোথা থেকে আমাকে খুঁজে বের করতে পারবে, এটা নিয়ে তারা চিন্তা করছে। পরবর্তীতে আমার বাবা, আমার ভাই এরা আবেগে আপ্লুত হয়ে যায়, কিন্তু আমি তাদেরকে বললাম দেখেন আমি ভালো মতো ফিরে আসছি কি না। বললো হ্যাঁ ফিরে আসছি। তাহলে আমি যেটা বলি আপনাদেরকে একটু গল্প বলবো, ওই গল্পটা আপনারা শুনেন এবং যদি কেউ জিজ্ঞেস করে এই গল্পটাই বলবেন। তাদেরকে ডিটেলস আমি বিষয়গুলো জানাইলাম, গল্প যেটা তারা শিখাই দিয়েছিল সেই গল্পটা আমি বললাম। হ্যাঁ, যে আমরা আত্মগোপনে ছিলাম, কোথায় ছিলাম, কীভাবে ছিলাম, এগুলো বললাম। এবং কারোর সাথে আমরা দেখা সাক্ষাৎ করি না। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমায় পড়ছি। 2:30-3টার দিকে রংপুর কোতোয়ালি থানা থেকে পুলিশ আসছে, বাসায় আসে আমাকে নিয়ে যাবে। আমি তো আতঙ্ক হয়ে ভয় পাই যাই, আমার বাসার লোকজনও ভয় পায় যায়। কিন্তু ওই পুলিশের সাথে পরে মানে কথা বলার পরে সে আশ্বস্ত করে যে সে কোনো মানে ইয়ে করবে না। সে আপনার বললো যে আঙ্কেল আপনার ছেলেকে যেভাবে নিয়ে যাব সেভাবে ফেরত দিয়ে যাবো, আপনাকে চিন্তা করতে হবে না। সে আমাদের বয়সেরই ছিল। যাই হোক আর কি, পরবর্তীতে আমি চলে যাই। আমাকে নিয়ে যাওয়ার পরে তারা যে রংপুরে যে ডিবি অফিস, আগে ওটা কমিশনারের সম্ভবত কার্যালয় ছিল, ওখানে নিয়ে যাওয়ার পরে 2য় তলায় তারা নিয়ে যায় এবং বিভিন্ন পুলিশের এসআই, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একজনের পর একজন আসে আর গল্পটা শুনে, যে গল্পটা বললাম আবার মনে করেন যে এভাবে আসলো, এভাবে আরেকজন আসে আবার এভাবে বলতো যে বলেন আপনাদের সাথে কী হয়েছিল। অনেকভাবে বাজায় ওরা নক করতো, করতো যে এটা তো অসম্ভব, আপনার বাচ্চার বয়স, আমার বাচ্চার যখন আমাকে নিয়ে যায় তখন আমার বাচ্চার বয়স ছিল শুধুমাত্র 9 দিন বা 10 দিন, আর আদনান ভাইয়ের বাচ্চার বয়স ছিল 16-17 দিন। মানে তার বাচ্চা 1 সপ্তাহ পরেই আমার বাচ্চাটা হয়েছে, বা তার বাচ্চার 8-10 দিন পরেই আমারও সেকেন্ড বাচ্চাটা হয়েছে। আমি এই বিষয়টাও তাই আয়না ঘরে কিন্তু তাদেরকে বলছিলাম।
কিন্তু তারা আসলে কোনো কিছুতে তাদের মন বলেনি। এরপরে এখানে তারা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে এবং এক পর্যায়ে তাদের এক অফিসার হিন্দু ছিল, সে আসে বলতেছে যে আপনি তো কিছু বলেন না, আমি আর মুহিত ভাইকে একসাথে রাখছে, আর আদনান ভাইকে আর ফিরোজ ভাইকে সম্ভবত একসাথে এক রুমে রাখছে। তো যখন আমাদেরকে রেখে দিয়ে গেছে একটা পেন আর একটা কাগজ দিয়ে গেছে যে আপনাদের ঘটনাটা আপনারা লেখেন, হ্যাঁ আপনাদের এটা কোর্টে দেওয়া হবে এবং আপনাদের ছেড়ে দেওয়া হবে। তো দিছে লিখলাম, লিখে টেকে ওখানে রাখছি। তো যখন তারা ওই দিয়ে যায় তখন দেখলাম একজন আসে রুমের মধ্যে মোবাইল চার্জের মধ্যে লাগায় মোবাইলটা রেখে চলে যায়। এটা প্রথমে বুঝতে পারিনি বিষয়টা কী, কিন্তু পরবর্তীতে যখন ওই অফিসারটা এসে উনি বলল যে আদনান ভাই তো সব কিছু স্বীকার করছে, আপনি এখন বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাকে মুহিত ভাই সাইড দিয়ে উনি টিপ দিল, তারপর বুঝতে পারলাম যে না, এটা একটা ট্র্যাপ, যে ওটা হয়তো বা তারা আমার মুখ থেকে বের করতে চাচ্ছে সত্যটা। তা আমি বললাম যে না, যেটা আপনাদেরকে এখানে লিখে দিছি আর যেটা এতক্ষণ বললাম এটাই। এরপরে তারা সম্ভবত নিচে প্রেস ব্রিফিং হয়, ওখানে ওরা বলে বিষয়গুলো বলে। এরপরে তারা আমাদেরকে সন্ধ্যার পরে বা রাতে, সেই শুক্রবার দিনই স্পেশালভাবে আমাদের জন্য শুধুমাত্র কোর্ট বসানো হয়েছে, আদালত বসানো হয়েছে। আদালত বসানোর পরে তারা আমাদেরকে নিয়ে যায় আদালতের সামনে বসা রাখে, অনেকক্ষণ বসা রাখে, আমাদেরকে 4 জনকেই বসা রাখে এবং আমাদেরকে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আমরা বললাম, আমরা 4 জনই একসাথেই ছিলাম ওই জায়গায়, আমরা বলতে লাগলাম। হ্যাঁ, একজন আবার আসলো, ওনার মাস্কটা নামাইলো, দাঁড়িয়ে মানুষ, মুরব্বী, বয়স করে হয়তো বা 50 ঊর্ধ্ব হবে বয়স। উনি বলে আমাকে চিনতে পারছেন? আমি বললাম যে না, আপনাকে চিনতে পারিনি, আপনার সাথে আমার মসজিদে দেখা হয়েছিল একবার। আমি বললাম না, আপনাকে তো চিনতে পারছি না, আপনার সাথে কথা হয়েছিল। উনি বলল জি না, আপনাকে চিনতে পারি। তো উনি বললো একটা কথা, যে আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, আমার 2 সন্তানের জানার বিনিময় হলেও তুমি আমার ভাইদেরকে রক্ষা করি। তার কথাটা শুনে আমি আবেগে আপ্লুপ্ত হয়ে যাই, চোখে পানি আসে, খুব খুশি হই। কিন্তু তখন উনি একটা কথা বলে যে দেখেন, আপনারা এমন কোনো কথা বলিয়েন না যেটা আপনাদের জন্য বিপদ ডেকে আনে বা আপনাদের জন্য ক্ষতি না হয়, এমন কোনো কথা বলি না যাতে আপনাদের কোনো ক্ষতি হয়, এরকম একটা কথা বলছে। এবং আদনান ভাইকেও তিনি এই কথাই বলে। আমাদের সবাইকে, আমরা 3 জন এখানে ছিলাম রংপুরে, আদনান ভাই, মুহিত ভাই আর আমি। আর যিনি ফিরোজ ভাই, তাকে তার বগুড়ার যে বাসা, সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে তারা থানায় রাখছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। তো পরবর্তীতে কোর্টে প্রথমে আদনান ভাইকে সর্বপ্রথম সম্ভবত আদনান ভাইকে নিয়ে যায়। অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা বা তার বেশি ছিল আদনান ভাইয়ের ভিতরে। তিনি তার স্টেটমেন্ট জিজ্ঞাসা করে উনি, তারপরে এইভাবে একের পরে আমার পালা আসে, আমি গেলাম। আমি বিষয়টা পুরো ঘটনাটাই, ওই ঘটনা যেভাবে আমাদেরকে শেখানো হয়েছে সেই ঘটনাটাই বললাম। এবং উনি আমাদের কাছ থেকে মুখে আমি বললাম, এক একজন করে নিয়েছে, প্রত্যেকজনকে এক একজন করে নিয়েছে, 3 জনকেই আলাদা আলাদা। উনি শুনে লিখে সিগনেচার সমত করতে বললো, সিগনেচার করে দিলাম। তারপরে আমাদেরকে বাইরে বের করে দিল আর আমাদেরকে নিজ জিম্মায় বন্ড স্বাক্ষর করে তারা কাগজের মধ্যে, বাইরে অ্যাডভোকেট ছিল, তো ওটা করে আমাদেরকে পরবর্তীতে নিজ জিম্মায় ছেড়ে দেয়। তো আমি যেটা পরবর্তীতে বুঝলাম যে তারা আসলে এত প্রশ্ন কেন করলো রংপুরে, কমিশনার কার্যালয়ে কেন প্রশ্ন করলো, আর কোর্টে কেন নিয়ে গেল, কেন লেখাইলো, এবং তার মোবাইলটা যে রাখছিল এখানে, এটার উদ্দেশ্যটা কী ছিল। তার মোবাইলটা মূলত আমার যেটা মনে ধারণা যে তারা সাউন্ড রেকর্ডিং চালু করে দিয়ে গেছিলো। এবং আমি পরবর্তীতে দেখি যে রংপুরের আব্দুর রশিদ, যিনি তখনকার রংপুর কোতোয়ালি থানার দায়িত্বে ছিলেন, তিনি ওসি ছিলেন। তো উনি আসলে, আমি দেখলাম যে উনি
কোর্টের সামনে বসে উনি কানের মধ্যে ধরে ধরে অনেকক্ষণ বসে শুনতেছে। মানে আসলে আমার যেটা ধারণা যে আমরা কী কথোপকথন করছি, আমাদের মনোবল, মানে আমরা কি সরকারের, মানে আমরা কি বিষয়গুলো সত্যি প্রকাশ করে দেব, নাকি আমরা তাদের শেখানোটাই বলবো। তো যখন তারা দেখছে যে না, আমরা তাদের শেখানোটাই বলছি, তাদের কোনো ভয় নাই বা তাদের বিষয়গুলো ফাঁস হবে না, তখন তারা আমাদেরকে একবারে বিনা শর্তে মুক্ত করে দেয়, তারা ছাড়ে দেয় আমাদেরকে। তো আসলে আমরা পরবর্তী বিষয়গুলো বুঝলাম এবং আমরা অনেক আতঙ্কগ্রস্ত ছিলাম। বিছানায় ঘুমাইতে ভয় লাগতো, জানালার পাশে থাকতে ভয় লাগতো, মনে হতো যে জানালা থেকে জানালারে উঠে অথবা গুলি করে মেরে ফেলবে। খুবই আতঙ্কগ্রস্ত ছিলাম, ছোটো বাচ্চার মতো হয়ে গেছিলাম, খুবই মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। প্রায় 5-6 মাস বাসা থেকে বের হই নাই। আদনান ভাইও খুবই, ওনার সাথেও 6 মাস কোনো কথা হয়নি আমার। যাই হোক, পরবর্তীতে ওনার সাথে খুব কমই দেখা হয়েছে, 2-1 দিন বা 3 দিন এরকম দেখা হয়েছে, খুব একটা কথাবার্তা হতো না। হ্যাঁ, পরবর্তীতে উনি ওনার ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ততার মতো পড়ে যায়। আর আমার আসলে ট্রমাটা কাটাতে খুবই কষ্ট হয়। আমার এই দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত আমি মানসিকভাবে আমি খুব সমস্যায় ছিলাম। আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারি নাই। আমার মনে হয় আমাদের প্রত্যেকেই এইভাবে সাফার করছে। তো আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করি যে আপনারা আমাদের জন্য দোয়া করিয়েন, যেন আমরা স্বাভাবিকতায় ফিরে আসতে পারি। মানসিক যে ট্রমাগুলো গিয়েছে আমাদের উপর দিয়ে, তো সেগুলো থেকে আমরা যেন স্বাভাবিক জীবনে আসতে পারি। আর এখানে আমি আপনাদের যুব সমাজ আমাদের, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যাদের জন্য আল্লাহর রহমতে দেশটা স্বাধীন হয়েছে, এই 14 বা 18 থেকে 35-40 বয়সের যে যুবক আমাদের দেশের, যাদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, তো আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং যারা অসহায় অসুস্থ হয়েছেন, যারা আহত হয়ে মেডিকেলে এখনও কাতরাচ্ছেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে স্বাভাবিকভাবে পৃথিবীতে চলাফেরা করার তৌফিক দান করে। তাদের জন্য আমি দোয়া করি। আর যারাই ভেজদা পিপল, তিনি আমাদেরকে খুব সাহায্য করেন, আমাদের পরিজনকে, আদনান ভাইয়ের ওয়াইফকে, সেকেন্ড ওয়াইফকে তারা সাহায্য করেন মিডিয়ার মাধ্যমে, আমাদের লোকেশন ট্র্যাক করা থেকে শুরু করে আমাদেরকে লিগ্যাল অ্যাডভাইজার সারওয়ার স্যার, ওনাকে ধন্যবাদ জানাই, ব্যারিস্টার সারওয়ার স্যার, উনি আমাদের জন্য খুবই হেল্পফুল ছিলেন। এবং উনি এই গুমের বিষয় নিয়ে বা এটা নিয়ে উনি অনেক কাজ করেন, এটার জন্য আমি কৃতজ্ঞতা জানাই ওনাকে। তারপরে আবু আদনান ভাইয়ের যে ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ, উনি খুবই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মহিলা, তার জন্য দোয়া করি। এবং উনি আমাদের জন্য অনেক অনেক করেছেন, অনেক দৌড়াইছেন। একজন মহিলা হয়ে তিনি যে কাজগুলো করেছেন কোনো পুরুষ বা কোনো মানুষ করতে পার নাই। এবং আমার পরিবারের ভাই বোন, বাবা মা, তারা, আমার বাবা অনেক শক্ত মন মানসিকতার লোক, তিনি আমাদের পরিবারকে ভাঙতে দেন নাই, মানসিকভাবে কাউকে ভাঙতে দেন নাই, উনি সামলা রাখছিলেন। এবং আমিও ওইখান থেকে একটাই দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার পরিবার পরিজনকে মানসিকভাবে শক্ত থাকার তৌফিক দান করো। আর আমি এখানে কিছু বিষয় আরও অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তারা কিন্তু আমাকে বলছিল যে তুমি ট্যাক্স দাও কিনা, তখন আমার কাছে কিন্তু মনে হয়েছিল যে তারা সরকারি লোক। হ্যাঁ, এটা একটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। তারপরে
এরপরে আমি বিভিন্ন রকমের যারা গুম হয়ে গেছে আমি আগে জানতাম না, যে গুম হয় বাংলাদেশে, এটা আমি কখনোই জানতাম না। আমি জানতাম যে আমি তার আগে দেখছিলাম যে বিভিন্ন হারুন নিজার সাহেব একজন আলেম, উনাকে ধরে, তারপরে আলী হোসেন ওসামা, তারপর রফিকুল ইসলাম মাদানি, এরকম বিভিন্ন আলেম ওলামাদেরকে তারা ধরে প্রকাশ্যে সবার সামনে ধরে নিয়ে যাইতো এবং মামলা দিয়ে তাদেরকে জেলে রাখতো। আমি তো জানতাম এটাই। তো আমি বিষয়টা জানতাম না যে গুম আসলে হয় বা এরকম কিছু একটা, আমি জানতাম না। কখনোই গুম শব্দটা এর আগে আমি শুনি নাই বাংলাদেশের প্রেক্ষাপটে যে গুম হয়, এই বিষয়টা আমি জানি নাই। বা জানলে হয়তো বা আমি আদনান ভাইকে বলতাম যে ভাই যে গুম হয়, আপনি এখানেই থাকেন বা সেভে থাকেন, এটা আমি বলতাম, কিন্তু জানতাম না যে গুম হয়। আর আমি পরবর্তীতে অনেক যারা গুম হয়েছে ইতিপূর্বে তাদের সবার আমি ভিডিও দেখি, বিভিন্ন জিনিস আমি জানলাম তাদের মাধ্যমে। এবং সবচেয়ে বেশি আমি তা জানতে পারছি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর স্যার, উনার কাছ থেকে। উনার একটা প্রোগ্রাম ছিল সম্ভবত নাগরিক টিভিতে নাকি, আমার মনে নাই। তো ওখানে উনি আর হচ্ছে ব্যারিস্টার সারওয়ার স্যারকে আর ওনাকে নিয়ে এটা একটা প্রোগ্রাম করা হয়েছিল, আর 2-3টা পরবর্তীতে প্রোগ্রাম করা হয়। তো তার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে আসলেই আমাকে যে জায়গায় আমাদেরকে রাখা হয়েছিল সেটা হচ্ছে মেইন যেটা আয়নাঘর, ওই আয়নাঘরে যেটা ডিজিএফআই হেডকোয়ার্টারের পিছনে, সম্ভবত ক্যান্টনমেন্টের ভিতর থেকে ঢুকে প্রথম গেট থেকে ঢোকার পরে তারপর দ্বিতীয় গেট, তারপরে তারা যে আয়নাঘর নিয়ে যেত ওটা হচ্ছে ওই আয়নাঘরই। এবং ওই পুরাতন বিল্ডিংটা অনেক উঁচু বিল্ডিং ছিল, আমাদেরকে পুরাতন বিল্ডিংয়েই রাখা হয়েছিল। আমাদের 4জনকেই পাশাপাশি এক একজনকে এক একটা সেলে রাখা হয়েছিল এটা। এবং আমি বর্তমানে যারা নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী আছে তাদেরকে আমি আহ্বান জানাবো যে আমাদের দেশে বর্তমানে যারা ইতিপূর্বে যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে মুক্ত করে দেওয়া হোক। আর যারা মারা গিয়েছেন, যাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের বিষয়টা তাদের আত্মীয়স্বজনকে জানানো হোক। কারণ একজন মানুষ যখন গুম থাকে তখন তার পরিবার জানে যে ওই লোকটা বেঁচে আছে, কিন্তু এই যন্ত্রণাটা সবচেয়ে কষ্টকর। তো আমি এটাই দাবি জানাবো এবং আমি ন্যায় বিচার দাবি করতেছি। হ্যাঁ, আমাদেরকে ন্যায় বিচার দেওয়া হোক। এবং আমরা যারা জুলুমের শিকার হয়েছি এই সরকারের মাধ্যমে, আমি যেটা বুঝতে পারলাম যে আসলে আমাদেরকে কেন গুম করছিল। আমাদের 3জনকে আসলে কোনো গুম করার তাদের কোনো উদ্দেশ্য ছিল না। তাদের মেইন উদ্দেশ্য ছিল আবু তোহা মোহাম্মদ আদনান ভাই, তিনি একজন বক্তা ছিলেন এবং তার কিছু বিতর্কিত, তাদের কাছে সরকার বিরোধী কিছু কথাবার্তা তাদের কাছে মনে হয়েছিল। যেমন তিনি কিছু বিশেষ গোয়েন্দা সংস্থা, দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা সম্পর্কে তার কিছু লেকচারের মধ্যে তার কথা ছিল, এটা একটা কারণ। তারপরে সরকারের জুলুমের বিষয়ে তার কিছু কথাবার্তা ছিল, তিনি আসলে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন। তো এই সরকার কখনো চায় নাই, হাসিনা সরকার কখনো চায় নাই যে তার বিপক্ষে কেউ আওয়াজ তুলুক। এই জন্যই তারা সবাইকে আয়নাঘরে বন্ধ করে রেখেছিল। এবং আমি যেটা মনে করি বা ধারণা করি যে তারা এক একজনকে 10 বছর, 12 বছর, 8 বছর, 5 বছর করে যে গুম করে রেখেছিল। আমার মনে হয় শেখ হাসিনা একজন পিশাচ, একজন রক্তচোষা একজন মহিলা, এবং সে এই মানুষের কষ্ট দেখে সে খুব আনন্দিত হতো। এই জন্য আমি মনে করি যে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসা হোক এবং তাকে বিচারের আওতায় আনা হোক, তাকে বোঝানো হোক যে আয়নাঘরটা আসলে কেমন, তাকে বোঝানো হোক যে আয়নাঘরে থাকলে কেমন লাগে। আমার মনে হয় সে মানসিকভাবে ভারসাম্যহীন একটা মহিলা, কারণ তার ফ্যামিলিকে যখন মেরে দেওয়া হয়েছিল তখন সে এই জিনিসটা ট্রমা সে কখনোই ভুলতে পারে নাই। এবং এই কারণে সে এই দেশের মানুষ, যেহেতু এই দেশের মানুষই, আমি যতটুকু জানি যে দেশের আর্মি অফিসাররা, দেশের মানুষ মিলেই তার পিতাকে, তার পরিবারকে সপরিবারে হত্যা করেছিল। তো এই জন্য সে দেশের মানুষকেও হত্যা করতে চেয়েছিল।
সে মানুষকে বন্দি করে রাখতে পছন্দ করতো, সে হত্যা করতো, সে হত্যা করাইতো, সে রক্তগুলো দেখলে পছন্দ করতো। তো আমি এই বলে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।